আমার হবু বর নাকি ইউনিভার্সিটির প্রফেসর। এটা শোনার পর দীর্ঘ একটি শ্বাস ফেললাম। বান্ধবী আর কাজিনদের কাছে শুনেছিলাম ভার্সিটির প্রফেসররা নাকি অনেক রাগী আর অনরোমান্টিক হয়। কে জানে কি আছে আমার কপালে। তবে মনের মধ্যে অজানা একটা ভয়ও কাজ করছে। একদম অপরিচিত একজন লোক, যাকে কিনা দেখিনি কখনো, তার সাথেই বিয়ে। প্রফেসর টাইপ একজনকে স্বামী হিসেবে মেনে নিতে হবে ভাবতেই গলা শুকিয়ে কাট অবস্থা। এগুলো ভাবছি আর একা একা বিড়বিড় করতে করতে তৈরি হচ্ছে। আমি রুদেলা। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে একটু থমকালাম। নিশ্চয়ই কাঙ্ক্ষিত মানুষটি এসে গিয়েছে। কপালে টিপখানা দিয়ে শ্বাস পূর্ণ করলাম। ড্রয়িং রুম জুড়ে দু পরিবারের হাসি আড্ডায় এক মিলনের সৃষ্টি হয়েছে। জাফর তালুকদার বলে উঠলেন, আড্ডা তো অনেক হলো, এবার আমার হবু বৌমাকে ডাকুন। শুভ্রর মা আমাকে পাগল করে দিচ্ছে আপনাদের মেয়েকে দেখার জন্য। কেনই করব না? আমার একমাত্র ছেলের বউ হতে যাচ্ছে সে, আমারই তো দেখতে হবে তাকে। রহমান খান হাসতে হাসতে আয়শা খানকে বললেন, মেয়েকে নিয়ে আসো, ওনাদের আর অপেক্ষা করিও না। শুভ্র, কেমন আছো তুমি? শুভ্র মুচকি হেসে বলল, জি আঙ্কেল, ভালো আছে। শুভ্রর দিকে ব্রু কুচকিয়ে তাকিয়ে তার মা বললেন, আঙ্কেল মানে? ওনারাও এখন থেকে তোমার মা বাবা, তাই মা বাবা বলেই ডাকবে, মনে থাকে যেন। শুভ্রর মাথা তুলে সম্মতি জানিয়ে মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। তখনই আগমন ঘটল আজকের মূল আকর্ষণে। হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরে শাড়ির আঁচলটা চাঁদের মতো জড়িয়ে নিয়ে চুল খুলে রেখেছে রুদেলা। বাড়াবাড়ি কোনো সাজ নেই, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা গোলাপি বর্ণের লিপস্টিক আর কপালে কালো টিপ। স্নিগ্ধ সুন্দরী বাঙালির রমণী যেন। ধীর পায়ে এগিয়ে এসে সমস্ত কণ্ঠে শুভ্রর মা বাবাকে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। শুভ্রর মা আজকে উঠে মাথা নাড়িয়ে বলতে লাগলেন, প্লিজ প্লিজ আমাদের এসব বলো ডেকো না। একটু আগে শুভ্রকেও বলেছি, এখন তোমাকেও বলছে। তোমরা দুজনেই আরও একজোড়া মা বাবা পেতে যাচ্ছ, তাই এসব আঙ্কেল আন্টি ডাকলে চলবে না, মা বাবা বলেই ডাকবে। সবাই একসাথে হেসে উঠল। রুদেলা রাজুক হেসে মাথা নিচু করে নিল। শুভ্রের মা তাকে ডেকে বললেন, এদিকে এসে বসো আমার পাশে। রুদেলা ধীরে ধীরে ওনার পাশে এসে বসেন। তিনি রুদেলার মুখখানা দু চোখ ভরে দেখে নিয়ে তার গালে হাত রেখে আদরি বুলিয়ে দিতে বললেন, মাশাল্লাহ, এত সুন্দর পুতুলের মতো একটা মেয়ে এখন থেকে আমার সামনে থাকবে সব সময়। ভাবতে ভাবতেই আমার মন জোড়া জুড়ে যাচ্ছে। জাফর সাহেব জিজ্ঞাসার দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললেন, ও যদি সব সময় তোমার সাথেই থাকে তাহলে আমার ছেলের করবেটা কে? সবাই আবারও হাসিতে মেতে উঠল। রুদেলাও মুচকি মুচকি হাসতে লাগলো। তখন হুট করে তার চোখ পড়ল শুভ্রর দিকে। কিছুটা ভীষণ হয়ে তাকিয়ে রইল। মনে মনে বলে উঠল, আচ্ছা উনি কে? খুব চেনা চেনা লাগছে। উফ, মনে পড়ছে, কিছুদিন আগেই আমি টিভিতে দেখেছি একটা অ্যাওয়ার্ড ফ্যাশনে উনি ওয়ার্ডটা পেয়েছিলেন, বেস্ট টিচার অফ দ্য টাউন, রাইট অফ মাই গেট। উনি আমার ক্রাশ। আমি বিশ্বাসই করতে পারছি না, তার মানে উনি আমার হবু স্বামী। এখানে তো আর কোনো ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে না। রুদেলা আর শুভ্রের মা বাবা নিজেদের মধ্যে আলাপ জুড়ে দিয়েছেন। এদিকে রুদেলা থেকে থেকে আর চোখে দেখে যাচ্ছে শুভ্রকে, কিন্তু শুভ্রর সেদিকে কোনো খেয়ালই নেই। মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে, যেন তার মাঝে কোনো অনুভূতি নেই। তখন শুভ্রের মা শুভ্রকে ডেকে বললেন, তুমি রুদেলার সাথে কথা বলছো? না না রুদেলা, তুমি একটু ওকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও তো মা। রুদেলা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় জানিয়ে উঠে যেতে লাগলো। শুভ্রও তার পিছু পিছু চলে গেল। দেখুন ছেলে মেয়ে দুটোকে কি দারুণ মানিয়েছে পাশাপাশি। দোয়া করিও ওদের খুব সুন্দর একটা সুখের সংসার হোক। চারজনে মুগ্ধ চোখে দেখছেন তাদের ছেলে মেয়েকে। শুভ আর রুদেলা দোতলায় চলে গেল। শুভ পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে, তবে কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই। শুরু থেকে এখন পর্যন্ত নীরবতা বিরাজমান। রুদেলা এখন তার পিছু পিছু হাঁটছে, আর শুভ্র পকেটে হাত গুজে আনমনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখতে দেখতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পিছনে ব্যালকনিতে এসে থেমে গেল শুভ্র। শুভ চেয়ে আছে আকাশের পানে, আর রুদেলা চেয়ে আছে তার পানে। আচমকা সে রুদেলার দিকে তাকাতেই রুদেলা চোখ সর করে নিল। হাই রুদেলা। রুদেলার বুকের ভিতরটা কেঁপে উঠল এক অজানা শিহরণে। ভালো লাগাই ভর হলো মনে। কাঁপা কাঁপা সুরে বলে উঠল, হ্যাঁ হ্যালো। তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমার কোনো ডেট আসেনি, খুব শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি দুজনে। সহজ স্বাভাবিক কথা শুভ্রের, কিন্তু তাও কোনো যেন রুদেলার ভীষণ লজ্জা পাচ্ছে। আর শুভ্রর গলার সুর যথেষ্ট একটা মেয়েকে ঘায়েল করার জন্য। সেই মোহনীয় কণ্ঠ শুভ আবারও বলতে শুরু করলো, বাই দ্য ওয়ে তোমার স্টাডি কেমন চলে? সঙ্গে সঙ্গে শুভ সব লজ্জা আর ভালো লাগা উড়ে চলে গেল রুদেলার। সে তো কিছুক্ষণের জন্যই ভুলেই গিয়েছিল
যে তার হবু স্বামী একটা আনরোমান্টিক খাট্টমাট্টো প্রফেসর। তাই কপাল কুঁচকে বিরক্তি সুরে সে বলল, ভালো চলে। এটা কি ধরনের অ্যাক্ট্রেশন? তার মানে তুমি ভালো করে পড়াশোনা করো না, আর তোমার পড়াশোনা ভালো লাগে না। লিসেন রুদেলা, বিয়ের কথা ভেবে অতি উল্লফ হয়ে একদম সমস্ত নষ্ট করবেন না। তোমার অবশ্যই স্টাডিতে মন দিতে হবে। আর কাল আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব। তোমার যা যা লাগবে সব কালকে কিনে দেব। তারপর বিয়ের অনেক দিন বাকি আছে, সেই সময়টা শুধু স্টাডি আর স্টাডি, নো ফ্রেন্ডস, নো গার্ডিং। কারণ এগুলো তোমার স্টাডিতে ইফেক্ট ফেলতে পারে বাজেভাবে। আমি চাই না এইসবের জন্য তোমার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটুক। ইট। এক হাত পকেট গুজে আরেক হাত নাড়িয়ে নাড়িয়ে সিনিয়রের মুখ থেকে কথাগুলো বলল শুভ্র। রুদেলার চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে শুনে গেল। তারপর কথা শেষ হলো মাথা নেড়ে আলতো সুরে বলে উঠল, কান্না পাচ্ছে তার। এত আনরোমান্টিক একজনকে সে বিয়ে করতে চাচ্ছে। মনে মনে ভাবছে, দেখে আমার হবু স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার ইউনিভার্সিটির টিচার। এত সুন্দর চেহারাটাও বিরক্তি লাগছে দেখতে। পরের দিন রুদেলা বাড়ির সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুভ্রের। রুদেলা ছুটতে ছুটতে এলো তার কাছে। তারপর শুভ্রের গাড়ির দরজা খুলে ইশারা করলো তাকে বসার জন্য। সে ভিতরে গিয়ে বসতে শুভ্র ঘুরে গিয়ে তার সিটে বসতে বসতে বলল, বেশি সময় নেবেন না, আমার ক্লাস আছে, তাই ফার্স্ট শেষ করবে সব। বিরক্ত নিয়ে বলল সে, মনে মনে বিড়বিড় করছে। আসারই বা কি দরকার ছিল? বাজে লোক একটা, আমার সব আশা শেষ করে দিল। শপিং শেষে রুদেলাকে আবার বাড়িতে ড্রপ করে দিয়েই চলে গেল শুভ্র। রুদেলা বাড়িতে ঢুকে চেঁচিয়ে সবাইকে ডাকতে লাগলো, আম্মু আব্বু কোথায় তোমরা? এখনই আমার সামনে এসো। আয়শা বেগম চিন্তিত হয়ে ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছিস কেন? আব্বু কোথায়? ডাকো তাকে, আমার কথা আছে। রাগে ফুসফুস করছে সে। তার রাগের কারণ একেবারেই ধরতে পারছে না আয়শা। তার আব্বু এখন অফিসে। কি হয়েছে আমাকে বল। আম্মু, আমি ওই লোকটাকে কিছুতেই বিয়ে করব না। মানে কি বলিস এসব? কেন করবি না? জানো আম্মু, কতটা রসিকহীন মানুষ এই লোক। তার না কোনো সময় নেই এই বিয়ের জন্য। সে শুধু আমাকে একটা বিয়ের বেনারসি কিনে দিয়েই ব্যাস। আমি বললাম আমার আরও কিছু কেনার আছে, আরও অনেক কিছু দরকার আছে। সে বলে কোনো দরকার নেই, এটাই এনাফ। হাউ রুড। দুদিন পরই আমাদের বিয়ে, আর তার সেটা নিয়ে কোনো আনন্দ উত্তেজনা উল্লফুত কিচ্ছু নেই। তার না আছে কোনো সময়, আর না আছে কোনো ফিলিংস। আম্মু, আমি এই বিয়ে কিছুতেই করব না। ক্যান্সেল করে দাও এই বিয়ে। অসম্ভব এই লুককে সহ্য করা। সুন্দর চেহারা ধুয়ে কি পানি খাবো? একদমে কথাগুলো বলে সে হাঁপাতে লাগলো। আয়শা মেয়ের মুখে এমন কথা শুনে কি জবাব দেবে তা ভাবতে ভাবতেই কিছু লোক এসে ঢুকলো বাড়ির ভিতরে আর বলল, ম্যাম আপনার পার্সেল কে পাঠালো? প্রফেসর শুভ্র তালুকদার। উনি বললেন এই জিনিসগুলো আপনার কাছে পৌঁছে দিতে। আমরা তাহলে আসি ম্যাম। পার্সেলগুলো রেখেই চলে গেল লোকগুলো। রুদ্রেলা পার্সেলগুলো খুলে দেখতে লাগলো। তার বিয়ের জন্য যা যা দরকার সবকিছুই আছে এখানে, কিছু বাকি নেই। সবকিছু অবাক চোখে দেখে সে তাকালো মায়ের দিকে। তিনি মুখ টিপিয়ে হাসছেন। তুমি হাসছো কেন আম্মু? হাসবো না তো কি করব? রুদেলা, তুই কিভাবে এমন একটা ছেলেকে রুড বলতে পারিস? শুভ্র আমাকে কল করেছিল, তারপর জানতে চাইলো তোর কি লাগবে। তুই কাল আমাকে যে লিস্টটা দিয়েছিলি সেটাই আমি ওকে দিয়েছি। ও কিছুটা শান্ত আর গম্ভীর, কিন্তু মন মানসিকতা খুব ভীষণ ভালো। শুধু এসবের জন্য বলছি না, তোর আব্বুর কাছ থেকেও অনেক শুনেছি ওর ব্যাপারে। তোর আব্বুর বন্ধু ছেলে, তাই তোর আব্বু ওই ছোটবেলা থেকেই চেনে। শুভ্র তোকে খুব ভালো রাখবে দেখিস। রুদেলা স্টাডি হয়ে বসে আছে। তখনই ফোনে একটা মেসেজ এলো। শুভ মেসেজ পাঠিয়েছে, হাই রুদেলা, আমি শুভ্র বলছি। আমার ক্লাস শেষে এগুলো কিনেছি আমি তোমার জন্য। যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি আবার তোমাকে শপিংয়ে নিয়ে যাব আর সময় হতে নিয়ে যাব। মেসেজটা দেখে সে মুচকি হেসে মনে মনে বলল, আর কিচ্ছু লাগবে না আমার। তুমি নিজের পছন্দে সব কিছু এনে দিয়েছো, এটাই আমার কাছে অনেক মূল্যবান। আমিও খুব ভালো বউ হব তোমার, প্রমিস। দেখতে দেখতেই কেটে গেল কয়েকটা দিন। এই কয়েকটা দিনে রুদেলা শুভ্রর ওপর একেবারে বিরক্ত হয়েছে, তো আবার 10 বার মুগ্ধ হয়েছে। সব অপেক্ষা অবসান ঘটিয়ে আজ এলো সেই কাঙ্ক্ষিত দিনটি। পুরো বাড়ি জুড়ে হইচই এর পরিপূর্ণ। সব নিমন্ত্রণ অতিথিরা এসে গিয়েছে ইতিমধ্যেই, তবে বর এখনো আসেনি। রুদেলার বাবার মা মুখ খুব ব্যস্ত সময় পার করছেন সব দিক দিয়ে সামলাতে গিয়ে। রুদেলাকে পার্লারের লোক এসে সাজাচ্ছে। প্রায় শেষের দিকেই তার সাজের যাত্রা।
গাঢ় লাল খয়েরি লেহেঙ্গায় পরেছে সে। লেহেঙ্গার কাজগুলো, অঙ্কলগুলো তাকে যেন আলাদা সৌন্দর্যে রাঙিয়ে দিয়েছে। খোপায় তাজা ফুল গুজে দিয়েছে তার বেস্ট ফ্রেন্ড পিয়া। মুখ সাজাচ্ছে পার্লারের মেয়েরা, আর তার বাকি বান্ধবীরা খুব আগ্রহী নিয়ে তাকে দেখছে। প্রিয়া হুট করে বলে উঠল, বিশ্বাস হচ্ছে না রুদেলা, আমাদের সবার ক্রাশকে কিনা তুই বিয়ে করতে যাচ্ছিস। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। একদিক থেকে হিংসাও হচ্ছে, আবার অন্য দিক থেকে গর্ব হচ্ছে। দুটো একসাথে কিভাবে হচ্ছে? হিংসা হচ্ছে ক্রাশ আমরা সবাই খেয়েছি, কিন্তু তাকে পেয়ে যাচ্ছে শুধু তুই। আর গর্ব হচ্ছে আমাদের মাঝে কেউ না কেউ তাও পাচ্ছে। ঠিক যেমন নাই মামার চেয়ে কানা মামা ভালো, হা হা হা। সবাই একতালে হেসে উঠল। পিয়া আবারও বলল, আচ্ছা তুই আগে জানিস না উনি তোর আব্বুর বন্ধুর ছেলে? না, আমার সাথে তো কখনো তাদের আলাপই করায়নি, আর না তো কখনো তাদের এখানে আসতে দেখেছি। তবে আমি যখন খুব ছোট ছিলাম তখন নাকি এসেছিল। এত ছোটবেলায় কথা কি মনে থাকে নাকি? যাই হোক, সাবধানে থাকিস। প্রফেসর হ্যান্ডসাম হাজব্যান্ড, কিন্তু ভয়ঙ্কর রাগী টাইপের হয়, আনরোমান্টিক হয়। বিয়ের পর তোকে হাজার হাজার রেজিস্ট্রেশন দিয়ে ভরে রাখবে, তখন কি করবি? ভয় দেখাচ্ছিস কেন? হাজার হোক তার বউ তো আমি, অন্তত ভালো তো বাসবে। আর বাকি রইল আনরোমান্টিক, আমি ধীরে ধীরে রোমান্টিক বানিয়ে দিব, ডোন্ট ওয়ার্নিং। বাহ বাহ, এখন তো এত প্রেম, বিয়ের পর তো প্রফেসরকে ছাড়া আর কিচ্ছু দেখতে পাবি না চোখে। রুদেলা লাজুক হাসল। তার সব শ্বাস সম্পূর্ণ হয়ে শুধু মাথার ঘুমটাটা দেওয়া হয়নি। বিয়ের অন্যধারা মাথার ঘুমটা দিয়ে তার শ্বাস একেবারে সম্পূর্ণ করা হলো। তার থুতনিতে ধরে মুখটা উঁচু করে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে পিয়ে বলল, মাশাআল্লাহ, কি অপরূপ সুন্দর লাগছে তোকে রুদেলা। প্রফেসর তো আজ শুধু তোর দিকেই ডেব ডেব করে তাকিয়ে থাকবে। রুদেলা লজ্জায় মাথা নিচু করে হাসতে লাগলো। তখনই বাহিরে কলহর শুরু হলো। বর এসেছে, বর এসেছে বলে সবাই হই হুল্লোড় করতে যাচ্ছে। রুদেলার পাশে বসে থাকা তার বান্ধবীরাও ছুটে চলে গেল বরকে দেখার জন্য। রুদেলা আনমনে ভেবে চলছে তার হবু স্বামীর কথা। কাজী সাহেব বর আর কনে দুজনের সম্মতি নিয়ে বিয়ে সম্পূর্ণ করেছেন। উকিল এসে দুজনেরই সই নিয়ে গিয়েছেন। এখন তারা আইন ও ধর্মীয়ভাবে স্বামী স্ত্রী এবং একে অপরের বৈধ জীবন সঙ্গিনী। পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে দুটি মানুষ। বিয়ের আসরে বর কনে দুজনকে পাশাপাশি বসতে দেওয়া হয়েছে। রুদেলার মাথার ঘুমটাটা লম্বা করে টেনে দেওয়া হয়েছে, যার ধরন তার মুখ দেখা যাচ্ছে না। ঘুমটার আড়াল থেকে রুদেলা আর চোখে শুভ্র পক্ষণ করে যাচ্ছে। শুভ্রর পরনে দবদবে সাদা রঙের শেওরানি। শুভ্র যেন আজ শুভ্রতার পূর্ণ পেয়েছে। চুলগুলো জেল দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে, তাও অবাধ্য কিছু চুল বাতাসে উঠছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না ঘুমটার আড়াল থেকে। কপাল কুঁচকে ভালো করে দেখার চেষ্টা করে যাচ্ছে সে, কিন্তু শুভ্র শুধু সামনের দিকেই তাকিয়ে আছে, তার দিকে একবারও তাকাচ্ছে না। মনে মনে বিড়বিড় করে রুদেলা বলল, শালা আনরোমান্টিক, এটা আমার জামাই না মাস্টার মশাই? সব আত্মীয় স্বজন অতিথিরা এসে ভর করে তাদের দেখছেন। বরকনে বাবার মা পাশে থেকে হাসি মুগ্ধ চোখে তাদের ছেলে মেয়েকে দেখে যাচ্ছেন। রুদেলার বন্ধু বান্ধব এসে তাদের সামনে ছোট টেবিলে একটা রাজকীয় ছোট আয়না রাখলো। আয়নায় একে অপরের মুখ দেখার পাল্লা। সবাই খুব উৎসাহ নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। রুদেলা আয়নায় তাকালেও শুভ্র তাকায় না। তার এসব নিয়মকানুন ভালো লাগছে না। তখনই একজন এসে দুজনের মাথা একসাথে করে দিয়ে বলল, আয়নায় তাকাও দুজনেই। দুজনের চোখাচোখ দৃষ্টি মিলল। রুদেলা আয়নার দিকে তাকিয়ে শুভ্রর দিকে চোখ রাখতেই ভীষণ লজ্জা পাচ্ছে, কিন্তু শুভ্র এখন মুগ্ধ চোখে তাকিয়েছে তার সদ্য বিয়ে করা বউয়ের দিকে। রুদেলার ওই মায়াবী দৃষ্টির দিকে অপেক্ষা করতে পারছে না। কি সুন্দর মানুষটা! এই মানুষটা তার স্বামী, এই মানুষটার অর্ধাঙ্গিনী সে। আজ থেকে এই মানুষটা ঘিরেই সজ্জিত হবে তার নতুন জীবন। পাশ থেকে একজন বলে উঠল, চোখে চোখ রাখো, আজীবন একে অপরকে ভালোবেসে থাকবে, ভালো থাকবে। এরপর ভালো মন্দর মাধ্যমে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। অতিথিরা একে একে চলে যেতে থাকলো। এবার কোণে বিদায়ের পালা। আয়শা নিজের মেয়েকে বুক থেকে সরাতেই পারছে না। হাহাকার করে উঠছে যেন বুকের ভিতরটা। রুদেলাও মাকে জড়িয়ে ধরে অনবরত কেঁদেই চলছে। তার সবচেয়ে কাছের বন্ধু তার মা। তার যত বাচ্চামো জ্বালাতন সব হাসি মুখে সহ্য করে গিয়েছেন তার মা। এই কাছের বন্ধুটাকে
ছেড়ে যেতে বড্ড কষ্ট হচ্ছে। মুখ ফুটে কিছু বললেও মা যেভাবে তাকে বুঝিয়ে যেতেন তা কি আর কেউ পারবে না। রহমান সাহেবও এতক্ষণ মুখ লুকিয়ে কেঁদেছেন। এখন এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই মেয়ে তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তিনি মেয়েকে সান্ত্বনা দিতে দিতে বললেন, কাঁদছিস কেন আমার মামুনি? আমি কি তোকে একেবারের জন্য পাঠিয়ে দিচ্ছি নাকি? আমার কাছে যখন খুশি চলে আসবি মা, আমার অপেক্ষায় থাকবো তোমার। আর ওই বাড়িতেও আরও দুজন মা বাবা রয়েছে তোমার, তারা তোমাকে খুব আদর যত্নে রাখবে। তুমিও তাদের সব কথা শুনে চলবে লক্ষ্মী মেয়ের মতো। মেয়েকে সান্ত্বনা দিয়ে শুভ্রর কাছে টেনে নিলেন তিনি। তারপর শুভ্রর হাতে রুদেলার হাত দিয়ে বললেন, ওকে ভালো রেখো বাবা, মেয়েটা আমার খুব আদরের। কোনো বাচ্চামো করলে বা অবাধ্য করলে ওকে একটু সামলে নিও। আর রুদেলা মামুনি, তুমিও কিন্তু তাই করবে। দুজনকে খুব ভালো রাখবে, সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে। রুদেলা মুখ তুলে একবার শুভ্রর দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে নিল। শুভ্র রুদলার হাতটা আলতো চেপে ধরে হাসি মুখে বলল, চিন্তা করবেন না বাবা, আমি রুদলাকে খুব ভালো রাখবো ইনশাল্লাহ। সব সময় সামলে নিব ওকে, ওর কোনো সমস্যা আমি হতে দিব না। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।